সবাইকে আজকের লাইভ ক্লাসের শুভেচ্ছা। গ্রুপে আমাদের লাইভ ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই সেই লিংকে ক্লিক করে ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই কমেন্ট করেন। আমার অ্যাক্টিভ স্টুডেন্টগুলো চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি পড়ালেখা করেন অথবা পড়ালেখার প্রতি ভালোবাসা আছে? এমএসটি রিপা আক্তার চলে আসছে, থ্যাংক ইউ। প্রিন্স হৃদয় ধুপরাজ, সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু একটু করে শিখতেছি, আমরা এভাবেই সামনে এগিয়ে যাব। আমাদের দণ্ডবিধির অর্ধেক শেষ, আজকে আমরা সেই অর্ধেকের রিভিশন দিব। একদম 1 থেকে 230 পর্যন্ত পুরোটা আমরা রিভিশন দিব। রিভিশন দেওয়ার পরে আগামীকাল আমরা এমসিকিউ পরীক্ষা নেব। আমি রিভিশন দিব, আপনারা সাথে সাথে শুনবেন এবং নিজে বলার চেষ্টা করবেন। শেখ হৃদয় চলে আসছে, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। এসে আমি 1 থেকে 230-এর যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রিভিশন দেব। খুব অল্প সময় ক্লাস নেব, আপনারা জানেন অনেকে বিরক্ত হন ক্লাসে। বেশি সময় নেব না, আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে অল্প একটু সময় নেব। কিন্তু 1 থেকে 230-এর যতগুলো ইম্পর্টেন্ট ধারা আছে সবগুলো আজকে আমরা মুখস্থ করে ফেলব, রিভিশন দিব ধীরে ধীরে। আপনারা নিজে নিজে মনে মনে বলবেন আমার সাথে সাথে এবং নিজেকে যাচাই করবেন আপনি এটা পারেন কিনা বা মনে আছে কিনা। সবাই কি রেডি ক্লাস করার জন্য? সবাই কি ক্লাস করার জন্য রেডি?
তো ভাইয়েরা আমার, আজ আপনাদের সামনে হাজির হয়েছি দণ্ডবিধির 1 থেকে 230 পর্যন্ত রিভিশন দেওয়ার জন্য। আপনারা সবই জানেন এবং পারেন, তারপরে আমি রিভিশন দিচ্ছি। পেনাল কোড কত সালের আইন দেখি তো, সবার আগে একজন কমেন্ট করেন তো। দণ্ডবিধি কত সালের আইন? '1860। শেখ হৃদয়, চমৎকার, থ্যাংক ইউ। কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি। কার্যবিধি মানে হচ্ছে কাজের বিধিবিধান। পুলিশ কিভাবে কাজ করবে, ম্যাজিস্ট্রেট কিভাবে কাজ করবে, কাজের বিধিবিধান। আর দণ্ডবিধি মানে হচ্ছে দণ্ডের বিধিবিধান, কোন কাজ করলে কি অপরাধ এবং কোন অপরাধের কি শাস্তি বা কি দণ্ড। কার্যবিধি কাজের বিধান, দণ্ডবিধি দণ্ডের বিধান। দণ্ডবিধি আইনটাতে সব এমন আলোচনা করছে, এই কাজটা করলে এই অপরাধ বলে অভিহিত হবে, যে এই কাজটা করলে এই কাজের অপরাধটার নাম হবে এইটা এবং শাস্তি হবে এইটা, দুইটা জিনিস। আপনি একজন লোকের একটা জিনিস না বলে নিয়ে আসলেন, মনে করেন একজনের কিছু টাকা আপনি না বলে নিয়ে আসলেন, তাহলে এই কাজটা হবে কি, এই কাজটার নামটা হবে চুরি এবং এটার জন্য একটা শাস্তি নির্ধারিত থাকবে। এটাই হচ্ছে পেনাল কোড। আপনি একটা কাজ করবেন, ওই কাজটার একটা নাম দেওয়া হবে, যে এই কাজটার এই অপরাধটার নাম হবে এইটা এবং এটার শাস্তি হবে এই কয় বছর। এইটা হচ্ছে দণ্ডবিধি, দণ্ডের বিধিবিধান। দ্য নেম অফ অফেন্স অ্যান্ড কোয়ান্টিটি অফ পানিশমেন্ট। অপরাধের নাম এবং শাস্তির পরিমাণ, এটা নির্ধারণ করা থাকে কিসে? এই দণ্ডবিধিতে। তাহলে দণ্ডবিধি 1860, 45 নং আইন। কয়টা অধ্যায় আছে দণ্ডবিধিতে? 23টা না 46টা? কেউ বলতে পারেন দণ্ডবিধিতে অধ্যায় কয়টা? কারো জানা আছে দণ্ডবিধিতে কয়টা অধ্যায়? দণ্ডবিধিতে 23টা অধ্যায়, 511টি ধারা। 1860 সালের আইন, 45 নং আইন, 23টা অধ্যায়, 511টি ধারা। কিছু সংজ্ঞা দেওয়া আছে, 52 ক পর্যন্ত কিছু সংজ্ঞা দেওয়া আছে। 14তে রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্র বড়, সরকার হচ্ছে রাষ্ট্রের পরে, তাই হলে 14তে রাষ্ট্র কর্মচারী নাকি 21-এ, নাকি সরকারি কর্মচারী 14তে নাকি 21-এ। সো এই কন্ট্রাডিকশনে আপনি মনে রাখবেন রাষ্ট্র সবার চেয়ে বড়, তাই রাষ্ট্রের সংখ্যাটা আগে আসবে। রাষ্ট্রের কর্মচারী হচ্ছে 14 ধারা, আর সরকারি কর্মচারী হচ্ছে রাষ্ট্রের চেয়ে একটু পরে হচ্ছে সরকারের অবস্থান, তাহলে রাষ্ট্রের পরে হবে সরকারি কর্মচারীর সংজ্ঞা। রাষ্ট্রের যারা কাজকর্ম করে এরা রাষ্ট্রের কর্মচারী। সরকারি নিয়োগের মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয় এবং সরকারি বেতন ভাতা যারা পায় তারা হচ্ছে সরকারি কর্মচারী। রাষ্ট্র আগে, তাই রাষ্ট্রের কর্মচারীর সংখ্যা 14 ধারা, সরকার পরে, তাই সরকারি কর্মচারীর সংখ্যা 21 ধারা।
একজনে বলছে স্যার এএসআই তো নিয়োগ দিল, আসলে কি সত্যি? হেডকোয়ার্টার্সে একটা মিটিং হয়েছিল, সেখানে বলছে 2000 বাকি 2000 নিয়োগ দিতে হবে। নিয়োগ দিয়েছে কিনা আমি দেখি নাই। তাহলে রাষ্ট্র আগে, রাষ্ট্র 14, সরকার পরে, সরকার 21। এবারে 22 অস্থাবর স্থাবর সম্পত্তি। এই একটা বই টেবিলের উপর রাখা, এটাকে সরিয়ে ফেলা যায়, স্থানান্তর করা যায়, তাহলে এইটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি, মানে যেটাকে স্থানান্তর করা যায়, নাড়াচাড়া করানো যায়, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। আর যেটাকে মনে করেন এই যে বিল্ডিং ঘরটা, এটাকে স্থানান্তর করা যায় না, ভূমির সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি। তাহলে 29 আছে দলিল। দলিলটা কি? অক্ষর, আকৃতি বা চিহ্ন সমূহের মাধ্যমে কোনো একটা বিষয়, মনে করেন একটা কাগজের উপরে কিছু লিখলেন, অক্ষর দিলেন, আকৃতি দিলেন, চিহ্ন দিলেন, যা দ্বারা কোনো কিছু প্রমাণ করা যাবে, এমন কোনো কিছু হচ্ছে দলিল। দলিল মানে কি? একটা প্রমাণের জন্য একটা সহায়ক। শেখ হৃদয়, একটু আলোচনাটা বন্ধ করো প্লিজ। এমএসটি রিপা ভয় পাচ্ছে। একজনে বলছে 2000 এএসআই নিয়োগ দিবে, তো রিপা কমেন্ট করতেছে এখনো কত কিছু পড়া বাকি। এর সাথে এর কি সম্পর্ক? নিয়োগ দেবে আলাদা, এটা তোমাদের পরীক্ষা না, ঠিক আছে? পরীক্ষা হচ্ছে আগস্টে অথবা সেপ্টেম্বরে। এরপরে 34 ধারাটা আমাদের লাগবে, সবাই মনে রাখবেন। কমন ইন্টেনশন অর্থাৎ সাধারণ অভিপ্রায়। 34 ধারা হতে হলে 2 বা ততোধিক ব্যক্তি লাগবে। 2 বা 2 জন বা তার অধিক লোক যখন একটি কাজ, একই অভিপ্রায়, সবাই মিলে একই যুক্তি অনুসারে, একই মন মানসিকতা নিয়ে যখন একটা অপরাধ করে, তখন মনে করেন 5 বন্ধু মিলে একটা কি করলো? খুন করলো, অথবা 5 বন্ধু মিলে একটা কি করলো? মনে করেন 5 বন্ধু মিলে যে কোনো একটা বড় ধরনের অপরাধ করলো। এখন এই 5 বন্ধুর নামে যে অপরাধটা করেছে, এই অপরাধের শাস্তি, মূল শাস্তি তো হবেই, তার সাথে যেহেতু 2 জন আর বেশি লোক একই কাজ করেছে, একই ইন্টেনশনে, তাই তাদের সাথে সবসময় 34 ধারা আসবে। 5 বন্ধু মিলে একজনকে খুন করলো, তাহলে খুনের শাস্তি 302, তার সাথে যেহেতু 2 জন আর বেশি লোক, তাহলে তার সাথে আসবে 34। কমন ইন্টেনশন, 2 বা ততোধিক লোক যদি একই অভিপ্রায় নিয়ে কোনো কাজ করে, তাহলে প্রত্যেকে সমানভাবে দোষী হবে। 34 ধারা। চল্লিশ ধারা আছে অপরাধ কাকে বলে। প্রচলিত আইনে যেসব কাজ করতে বলা হয়েছে অথবা না করতে বলা হয়েছে, সেগুলো যদি কেউ করে, অথবা প্রচলিত আইনে যেগুলোকে শাস্তিযোগ্য দেখানো হয়েছে, সেগুলো হচ্ছে অপরাধ। এরপরে 52 সঠাইপেন ক, আশ্রয়দান। একটা ছোট একটা এমসিকিউ দিল, নিচের কোন বিষয়টি আশ্রয়দান বলে গণ্য হবে? একটা অপশনে দিল খাদ্য দিয়ে সহায়তা করলে, একটা অপশনে দিল পোশাক দিয়ে সহায়তা করলে,
একটা অপশনে দিল অস্ত্রপাতি বা অস্ত্রপাতি দিয়ে সহায়তা করলে, শেষেরটাই দিল উপরের সবগুলো। তাহলে আপনাকে প্রতিটা পয়েন্ট জানতে হবে। আশ্রয়দান আসলে কাকে বলে? অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে কি করে, খাদ্য, বস্ত্র, তারপরে আশ্রয়, খাদ্য, বস্ত্র, ঠিক আছে, খাওয়া লওয়া, পোশাক আশাক আদি দেওয়া, তাকে ঘুমাইতে দেওয়া, তাকে অস্ত্রপাতি দেওয়া, বিভিন্ন কিছু দিয়ে যখন তাকে রাখবে তখন সেটা আশ্রয়দান বলে গণ্য হবে। আপনি একটা লোকরে আশ্রয় দিবেন, আপনি একটু কমন সেন্সে বোঝেন, তাহলে আপনি একটা লোকরে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়ার পর তাকে কি কি দিচ্ছেন? আসেন বসেন, ভিতরে বসতে দিলেন, খাবার এনে দিলেন, খান, খাদ্য দিলেন, খাটে শুইতে দিলেন, ঠিক আছে, তার পোশাক আশাক আদি বৃষ্টিতে ভিজে গেছে, পোশাক পরতে দিলেন। তারপর সে বলছে আমাকে একটা খেলনা পিস্তল দেন, আমি একটু খেলবো, একটা পিস্তল দিলেন। এই যে ব্যাপারগুলো মূলত আশ্রয়দান অপরাধীদের ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে, যে দণ্ডবিধি আইন, তাই এখানে অপরাধীদের আশ্রয়দান বোঝানো হয়েছে। তবে পয়েন্ট অফ ভিউ হচ্ছে স্বামী স্ত্রী কর্তৃক একে অপরকে যদি আশ্রয় দেয় তাহলে এই ধারার প্রয়োগ হবে না। অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যদি তার স্বামী অথবা স্ত্রীকে আশ্রয় দেয় তাহলে সেটা আশ্রয়দান বলে গণ্য হবে না। কোনো লোক যদি কোনো ডাকাত বা দস্যুকে আশ্রয় দেয় জেনে শুনে, তাহলে তার শাস্তি কত ধারা? আপনারা সবাই একটু কমেন্ট করেন দেখি কার মনে আছে। এবারে 53 ধারা, দণ্ড 5 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত। এই 5 প্রকারের দণ্ড। 73, 74 নির্জন কারাবাস। নির্জন কারাবাস মানে একদম নির্জন, কোনো লোকজন নাই, আলাদা একটা রুমে, একদম লাস্ট কর্নারের একটা রুম, একদম অন্ধকার, হালকা একটু লাইট জ্বলে, যেখানে কেউ যায় না, নীরব, একদম নির্জন, কোনো মানুষজন থাকবে না, সে কাউকে দেখতে পারবে না, কোনো মানুষ দেখতে পারবে না, সে চারিদিকে শুধু দেখবে ওয়াল আর ওয়াল, ছোট একটা রুম, নির্জন কারাবাস। কখন দেওয়া হয়, কাকে দেওয়া হয়? জঘন্য কোনো অপরাধ যদি কোনো অপরাধী করে, জঘন্য মানে নর্মাল অপরাধের ক্ষেত্রে এরকম দেওয়া হবে না, নর্মাল অপরাধ করলে নর্মাল জেলে রাখা হবে। কিন্তু একটা বিশাল একটা জঘন্য প্রকৃতির অপরাধ করতে হবে, 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তাকে সাথে সাথে হত্যা করলো, 45 বছরের বয়সী একটা পুরুষ 6 বছরের একটা বাচ্চাকে, ক্লাস 1-এ পড়ে অথবা 2-তে পড়ে, সেই বাচ্চাকে ধর্ষণ করে তাকে হত্যা করলো। তাহলে এমএসটি রিপা আক্তার তুমি ফেল। তাহলে এই লোক কি করলো? জঘন্য অপরাধ করলো। তাহলে এই জঘন্য অপরাধের জন্য শাস্তিটা একটু আলাদা হবে, সেটা হচ্ছে নির্জন কারাবাস। কতদিন দেওয়া যায়? সর্বোচ্চ 3 মাস, এক নাগারে সর্বোচ্চ 14 দিনের বেশি রাখা যাবে না, 14 দিন ওখানে রাখবে। আবার যে জেলখানায়, যে হাজতে মনে করেন লোকজন আছে সেইখানে নিয়ে আসবে, আবার কয়দিন পর আবার 14 দিন ওইখানে রাখবে। এভাবে সর্বোচ্চ 3 মাস দেওয়া যায়, এবং একটানা সর্বোচ্চ 14 দিনের বেশি নির্জন কারাবাসে রাখা যায় না। 73 এবং 74। আমি একটা প্রশ্ন করলাম, আপনারা 2 জন উত্তর দিলেন। রমেশচন্দ্র দাস, থ্যাংক ইউ সো মাচ, ব্রিলিয়ান্ট। ধ্রুবরাজ 216 ষঠাইবেন ক দিতে হবে দাদা, ষঠাইবেন ক ব্যবহার করতে হবে, কারণ এটা নিজস্ব, এটা স্বতন্ত্র একটা ধারা। শেখ হৃদয়, আপনার কমেন্ট কোথায়? ডাকাত বা দস্যুকে যদি আপনি আশ্রয় দেন আপনার কত ধারায় শাস্তি?
ধ্রুবরাজ দাদা, আপনি একটু মনে করেন তো, আমি বলেছিলাম কোনো অপরাধীকে যদি কেউ জেনে শুনে আশ্রয় দেয়, তার সাথে ওই সংশ্লিষ্ট ধারা তো যাবে, সাথে কিন্তু 176 ধারাটা যাবে। কতবার বললাম, আপনি আমার কথা শুনলেন না। আপনি শুনলেন, যাই হোক, হুঁশ রাখতে হবে। 75-এ বর্ধিত দণ্ড। একটা লোক 12 অথবা 17 অধ্যায়, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অপরাধ, মনে করেন চুরি, আর একটা হচ্ছে জালিয়াতি সংক্রান্ত, মুদ্রা জালিয়াতি, এই সেই। একটা লোক চুরি করলো, ধরা পড়লো, আদালতে উঠলো, চুরির শাস্তি 3 বছর, 3 বছরের শাস্তি পাইল। কারাগার ভোগ করলো, কারাগার থেকে বেরিয়ে আবার চুরি করলো, আবার আদালতে হাজির করা হইলো। তাহলে একই অপরাধ একবার দণ্ডিত হওয়ার পর সেকেন্ড টাইম যদি করে, তখন আদালত তাকে এবার বর্ধিত দণ্ড, অর্থাৎ দণ্ড এবার বাড়াইয়া দিতে পারবে। তা মূল শাস্তি 3 বছর, আদালত চাইলে 10 বছর পর্যন্ত শাস্তি দিতে পারে, বর্ধিত দণ্ড। ডাকাত অথবা দস্যুকে আশ্রয় দিলে 216 সঠাইবেন ক ধারায় অপরাধ। শেষ। 76 থেকে সাধারণ ব্যতিক্রম। আপনি অপরাধ করবেন কিন্তু অপরাধ হবে না। আপনি অপরাধ আপনার মাধ্যমেই হচ্ছে, আপনি অপরাধ করেছেন কিন্তু অপরাধ হবে না। কখন? আপনি সিনিয়র অফিসারের নির্দেশে গুলি চালাইলেন, মানুষ মারা গেল, আপনার অপরাধ হবে? আপনার অপরাধ হবে না। তো 76 ধারা, আইন বলে বাধ্য বা নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী যে ব্যক্তি, তিনি যদি কাজ করতে গিয়ে কোনো অপরাধ হয়ে যায়, সেটা অপরাধ হবে না, 76 ধারা। আর 79 হচ্ছে পাবলিকের ক্ষেত্রে, এমন একটা কাজ করলো একজন পাবলিক যেটা সে মনে করে যে এই কাজটা আইন সমর্থিত হবে, অর্থাৎ আইন সমর্থিত কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে সেটা অপরাধ হবে না। 80 ধারায় কি বলা হয়েছে? আপনি যথাযথ যত্ন সতর্ক থেকেও খুব ভালো আয়োজন করলেন। অনেক সময় শহরের ভিতর গলি থাকে না, গলির রাস্তায় আপনার বিল্ডিং এর কাজ হচ্ছে, 3 তলা পর্যন্ত হয়েছে, 4 তলার কাজ হচ্ছে, নিচেই রাস্তা। তা আপনি কি করলেন? চারপাশে ওই যে টিনের ছাদ বানাইলেন, মশারির যে জালের মতো সেইগুলো দিলেন, সব কিছু দিয়ে ব্যারিকেড দিয়ে, অর্থাৎ কাজ করার সময় নিচে যেন কিছু না পড়তে পারে। এই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে একটা কাজ করতেছেন, তারপর যদি বাই এনি চান্স, বাই মিস্টেক যদি একটা ইট পড়ে কেউ মারা যায় নিচে, তাহলে যথাযথ সতর্কতার সহিত কাজ করতে গিয়েও যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। 80 ধারা, এখানে বিষয় হচ্ছে আপনার কারো ক্ষতি করার উদ্দেশ্য থাকা যাবে না, অর্থাৎ কারো ক্ষতি করার উদ্দেশ্য ব্যতি রেখে যথাযথ যত্ন সহকারে কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে অপরাধ হবে না। 82 ধারা, 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ অপরাধ নয়। 83 ধারা, 9 বছরের বেশি তো 12 বছরের কম, অপরিণত বুদ্ধি সম্পন্ন যদি কোনো ব্যক্তি, অর্থাৎ অপরিণত বুদ্ধি সম্পন্ন কোনো শিশু যদি অপরাধ করে ফেলে, তাহলে সেটা অপরাধ হবে না। তবে তার যদি সেই বুদ্ধিমত্তা থাকে, এটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু সে অপরাধী হবে। 84 ধারা, পাগল অপ্রকৃতিস্থ ব্যক্তি যদি কোনো কাজ করে ফেলে, অপরাধ করে ফেলে, সেটা অপরাধ বলে গণ্য হবে না। 85 ধারা, অনিচ্ছাকৃত প্রমত্ততা, অর্থাৎ
কোনো ব্যক্তিকে কেউ কৌশলে কোনো কিছু খাইয়ে মাতাল বানিয়ে দিল। এখন ওই লোকটা নিজে কি করতেছে নিজের কোনো হুঁশ নাই, সে বুঝতে পারতেছে না সে ভালো করতেছে না মন্দ। তো সেই অনিচ্ছাকৃত প্রমত্ততা বশত হয়ে যদি কোনো কাজ করে ফেলে, সেটাতে কোনো অপরাধ হইলেও অপরাধ বলে গণ্য হবে না। আর ৮৬ ধারায় বলা হয়েছে, কেউ যদি ইচ্ছা করে প্রমত্ততা হয়ে নিজে ইচ্ছা করে মাতাল হয়ে কোনো একটা কাজ করে বলবে আমি তো মাতাল অবস্থায় করেছি, আমি তো ভালো মন্দ বুঝি নাই, তাহলে ৮৬ ধারায় সে রেহাই পাবে না। ৮৮, ৯২। ৮৮ হচ্ছে সম্মতি সহকারে, ৯২ হচ্ছে সম্মতি ব্যতিরেকে। কারো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতিরেকে, অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নাই, আপনার মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছাড়া সম্মতি নিয়ে উপকারের জন্য কোনো কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। আর ৯২ হচ্ছে কারো মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই আপনার, কিন্তু তার যে সম্মতি নেবেন সেই রকম কোনো পরিস্থিতি নাই, তাহলে মৃত্যু ঘটানোর ইচ্ছা নাই, আবার সম্মতি ব্যতিরেকে উপকার করার জন্য কোনো কাজ করতে গিয়ে, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অজ্ঞান হয়ে আছে, এখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার আত্মীয় স্বজন আশেপাশে কেউ নাই, এবং সে যে কোথা থেকে আসছে কেউ জানে না, চেনে না, তো এই লোক নিজে অজ্ঞান, কিন্তু তার এমার্জেন্সি অপারেশন করতে হবে। এক্ষেত্রে কি তার নিজের সম্মতি নেওয়ার মতো অবস্থা নাই, সে অজ্ঞান, আত্মীয় স্বজনও নাই, এখন অপারেশনটাও করতে হবে। তো ডাক্তার যদি ওই সময় তাকে তার উপকারের জন্য একটা অপারেশন করে, তাতে যদি সে মারাও যায়, তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এটা হচ্ছে কত? ৯২। এটা হচ্ছে ৯০ ধারা। ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে বিদিত সম্মতি, অর্থাৎ আপনি কারোর সম্মতি আদায় করলেন কিন্তু ভয় ভীতি দিয়া এবং কৌশলে, মনে করেন প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে তাকে, যেটা আসলে সে সজ্ঞানে স্বইচ্ছায় সম্মতি দেয় নাই, বুঝে শুনে দেয় নাই, এইভাবে সম্মতি আদায় করে যদি কোনো অপরাধ করেন, তাহলে সেই সম্মতি বলে গণ্য হবে না, আপনি ৯০ ধারায় রেহাই পাবেন না। শেখ হৃদয় তার ২ বছর ধরে চলমান সম্পর্কের বান্ধবীকে বলল যে আমাদের তো সম্পর্ক অনেক বছর, ২ বছরের মতো, আমরা তো একে অপরকে ভালোবাসি, এখন আমরা তো একজন আরেকজনকে আর ছেড়ে যেতে পারবো না, আমাদের সম্পর্ক অনেক গভীর, তো দীর্ঘদিন কথা বলি, সব কি মুখের কথাই হবে? একটা ফিজিক্যালের ব্যাপারও তো আছে, মানুষের বয়সের একটা চাহিদা। সে তার গার্লফ্রেন্ডকে ভুগিয়ে বুঝিয়ে বলল যে আমরা আগামী সপ্তাহেই বিয়ে করব, তো চলো আজকে আমরা একটু হোটেলে গিয়ে একান্ত সময় কাটাই, এতদিন তো তোমাকে আমি কখনো বলি নাই, ঠিক আছে? তো যেহেতু আমরা আগামী সপ্তাহেই বিয়ে করব, তাহলে আমরা তো একটু একান্ত সময় কাটাতেই পারি। তাহলে একটা এই যে ভ্রান্ত ধারণা বা প্রলোভন দেখাইয়া তাকে হোটেলে নিল, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হইল, এরপরে হঠাৎ যোগাযোগ বন্ধ, এখন আর সে বিয়ে করবে না। এখন শেখ হৃদয়ের গার্লফ্রেন্ড অভিযোগ করলো, কোর্টে উঠলো দুজনেই। এখন শেখ হৃদয় কোর্টে বলছে, ইওর অনার, এই মেয়ে মিথ্যা অভিযোগ দিয়েছে, কারণ আমি যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছি তার তাতে মতামত ছিল, তার 100% সম্মতি ছিল,
আমরা দুজনেই সম্মতিক্রমে ইয়া করেছি, তখন আদালত বলবে আপনি দণ্ডবিধির 90 ধারা অনুযায়ী কি করছেন, তার যে সম্মতি নিয়েছেন সেটা আসলে অরিজিনাল সম্মতি নয়। সো আপনি ভীতি বা ভ্রান্ত ধারণার বা অর্থাৎ প্রলোভন দিয়ে বা প্রতারণার মাধ্যমে তার সম্মতি আদায় করেছিলেন, তাই আপনি এই 90 ধারা অনুযায়ী রেহাই পাবেন না। তাই আপনার শাস্তি হবে কি, দুইটি, মানে যে কোনো একটা, হয় তাকে আপনি বিয়ে করেন তাহলে আপনি খালাস, নইলে আপনি ধর্ষণ মামলা 9-1 নিতে হবে। তারপর শেখ হৃদয় 1 নাম্বার অপশনটা বেছে নিল। দ্যাটস ইট। এইভাবে যদি আমরা সম্মতি আদায় করি সেটা সম্মতি বলে গণ্য হবে না। আশা করি বুঝতে পারছেন। চুরানব্বই ধারা। 94 ধারা কোনো ব্যক্তিকে দিয়ে আপনি তাকে একটা অপরাধ করার জন্য বাধ্য করবেন, তাকে এমন ভয় দেখাবেন যে আমি যা বলবো তুই যদি এটা না করো তাহলে তোকে আমি মেরে ফেলবো। যদি মৃত্যু ভয় দেখান, তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখাইলেন একটা লোককে, তখন ওই লোকটা যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু সে দুইটা কাজ করতে পারবে না, কাউকে খুন করতে পারবে না এবং রাষ্ট্রের বিরুদ্ধে দণ্ডনীয় কোনো অপরাধ করতে পারবে না। এই দুইটা বাদে যদি কোনো অপরাধ করেও ফেলে তাহলে সেটা অপরাধ হবে না। কোন ক্ষেত্রে? যদি তাকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া অপরাধ করতে বাধ্য করা হয়। 95 দ্বারা সামান্য ক্ষতিকারক কার্য। এমএসটি রিপা আক্তার, রাতের বেলা তার জামাইয়ের সাথে তার ঝগড়া হয়েছে। জামাই ঘুমানোর আগে বলছে পানির জগটা টেবিলে, এই যে খাটের পাশের টেবিলে এনে রেখে দিও। রিপা আক্তার এইটা আনে নাই। তারপর শুয়ে পড়ছে দুজনে, এই নিয়ে তর্ক বিতর্ক। রিপা আক্তার রাগ হয়ে তার জামাইকে একটা চড় দিল, হালকা। এখন জামাই গেছে মামলা করতে, স্যার আমার বউ আমাকে এইভাবে কথার এক পর্যায়ে একটা চড় দিয়েছে। তখন থানার ওসি স্যার বলছে, শোনেন, এই চরের যে অপরাধটা, এটা দণ্ডবিধির 95 ধারা অনুসারে সামান্য ক্ষতিকারক কার্য, সামান্য একটি অপরাধ, এজন্য আমরা মামলা নিতে পারবো না। রিপা আক্তার খালাস। এখন আমরা পড়ব 96 থেকে 106। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 96, 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? আত্মরক্ষা মানে কি? আত্ম মানে নিজ, রক্ষা মানে নিজেকে রক্ষা। কার হাত থেকে? আক্রমণকারীর হাত থেকে নিজেকে রক্ষার জন্য যেটা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়? একটা শর্ট প্রশ্ন আসতেই পারে। সংজ্ঞাটা হবে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের জানমাল, পেনাল কোডের 99 ধারার শর্তের সাপেক্ষে
নিজের যান নিজের মাল, অপরের যান অপরের মাল এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য আক্রমণকারীর আক্রমণের বিরুদ্ধে যে অধিকার প্রয়োগ করা হয় তাকে আত্মরক্ষার অধিকার বলে। ইংরেজি হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাহলে 99 ধারার শর্ত সাপেক্ষে। এরপরে ধারা আসবে পেনাল কোড 96 থেকে 106, আর হচ্ছে 99 ধারার শর্ত। 98 ধারা পাগলের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। সেখানে পাগল মরে গেলেও কোনো অপরাধ হবে না। অবশ্য পাগলের এমন অপরাধ করতে হবে, পাগল আপনাকে হালকা একটু আঘাত করলো, আপনি যদি পাগলকে মেরে ফেলেন তখন হবে না। পাগলেরও এমন আঘাত আপনার প্রতি আনার থাকতে হবে যেটা আপনি না ঠেকাইলে হয়তো মরে যাবেন, তখন আপনি তাকে মেরেও ফেলতে পারবেন। 99 ধারার 4টে শর্ত। সরকারি কর্মচারী সরকারি কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। সরকারি কর্মচারীর নির্দেশে অন্য কেউ যদি কোনো কাজ করে, সেটা যদি আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি না করে, ততক্ষণও আপনি আত্মরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন না। যতটুকু বল প্রয়োগ করা দরকার তার অধিক বল প্রয়োগ করতে পারবেন না। আর হচ্ছে যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষে আশ্রয় লাভের সুযোগ থাকে সেক্ষেত্রে অধিকার প্রয়োগ করতে পারবেন না। 100 ধারা 6টি ক্ষেত্রে আপনি দেহ রক্ষার জন্য, আপনার নিজের শুধু বডিটা রক্ষার জন্য যদি 6টি আক্রমণ হয় 6 ধরনের, তখন আপনি মৃত্যুও ঘটাইতে পারবেন। আপনাকে কি মৃত্যুর উদ্দেশ্যে আক্রমণ করলে, গুরুতর জখমের উদ্দেশ্যে আক্রমণ করলে, আপনাকে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করলে, অপ্রকৃত কাম লালসের উদ্দেশ্যে আক্রমণ করলে, অপহরণের উদ্দেশ্যে আক্রমণ করলে, আর অবৈধ আটকের উদ্দেশ্যে আক্রমণ করলে, এই 6 ধরনের আক্রমণ করলে আপনি আপনার বডিকে বাঁচানোর জন্য মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন 100 ধারা। আর এই 6 ধরনের আক্রমণ বাদে অন্য কোনো যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে 101 ধারায় মৃত্যু বাদে অন্য যে কোনো ধরনের ক্ষতি করতে পারবেন অধিকার প্রয়োগ করে। 102 আরম্ভ স্থিতিকাল। 103-এ নিজের সম্পত্তি, এটা একটা সম্পত্তির উপরে আক্রমণ হইলে, 4 ধরনের আক্রমণ হইলে এই সম্পত্তিটাকে বাঁচানোর জন্য আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। স্পেসিফিক 4 ধরনের আক্রমণ হইলে শুধুমাত্র এই 4 ধরনের আক্রমণের ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। দস্যুতা, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, আপনার ঘর বাড়ি তাঁবু জাহাজ এগুলো যদি কেউ আগুন লাগায়, আর একটা হচ্ছে এরূপ অবস্থায় চুরি, যাতে আপনার মনে হয় যে আপনি এইটা না ঠেকাইলে আপনার মৃত্যু বা গুরুতর জখম হতে পারে। এই 4 ক্ষেত্রে আপনি কি একজন মানুষকে মার্ডার করে ফেললেও আপনার অপরাধ হবে না। 104 ধারায় বলছে এই 4টা ক্ষেত্র বাদে অন্য কোনোভাবে যদি সম্পত্তির উপর আক্রমণ হয়, তখন আপনি মৃত্যু বাদে অন্য যে কোনো ক্ষতি করতে পারবেন। 105 সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আরম্ভ স্থিতিকাল। 106 দেওয়া হচ্ছে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও, অর্থাৎ পরিস্থিতি এমন যেখানে আপনি ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করে উপায় নাই, তাহলে আপনি নিজেই মারা যাবেন। সেক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যদি মারা যায়, তার যদি সম্ভাবনাও থাকে, তবুও অধিকার প্রয়োগ করা যাবে। শেখ হৃদয় বলছে ধর্ষণ ও অপ্রকৃত কামলালসা কি স্যার? ধর্ষণ তো মূলত পুরুষ কর্তৃক নারীকে করা হয়, সেটা হচ্ছে ধর্ষণ। মনে করেন
একটা মেয়েকে একটা পুরুষ অবৈধভাবে ধর্ষণ করতে চাচ্ছে, তো তাকে জোর করে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পরে একটা ঘরে খাটে শোয়াই দেওয়া হলো। মেয়েটা তো শুধু হাত পা ছড়ানো ছিটানো করতেছে বাঁচার জন্য। হ্যাঁ, তখন এই লোকটা তখন মেয়েটার উপর ঝাঁপাইয়ে পড়লো। এই লজ্জা রাখা যাবে না, এই প্রতিটা গ্রাউন্ড আপনার ফিল করতে হবে, কারণ আপনি তদন্তকারী অফিসার হবেন। আপনি যদি অপরাধ কিভাবে ঘটে না জানেন তাহলে কিন্তু প্রবলেম আছে, আপনার ফাইন্ডিংস, আপনার তদন্ত কোয়ালিটি ভালো হবে না। মেয়েটাকে তুলে নিয়ে গেল, তারপর একটা বদ্ধঘরের খাটে শোয়াই দেওয়া হলো। এরপর লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়লো ধর্ষণ করার জন্য, তার সাথে কি শারীরিক সম্পর্ক করার জন্য। তখন মেয়েটা তো তার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। এখন হঠাৎ এইভাবে হাত পা ছড়িয়েছে, হাতের পাশে কি যেন একটা শক্ত একটা বাজলো তার হাতে। মেয়েটা আস্তে ওইটা উঠাইয়েই সেই পুরুষের মাথায় কি দিল, একটা বাড়ি দিল, পুরুষটা মারা গেল। তাহলে এই যে মেয়েটার উপরে ধর্ষণের জন্য আক্রমণ হচ্ছিল, এবং সেই অবস্থায় সেই ধর্ষণের আক্রমণ থেকে বাঁচার জন্য মেয়েটা যদি ওই লোকটাকে মেরেও ফেলে তাহলে সেটার অপরাধ হবে না 100 ধারার ক্লোজ 3 অনুযায়ী। আশা করি বুঝছেন। অপ্রকৃত কামলালসাটা কি? অপ্রকৃত মানে প্রকৃতির বাহিরে, অর্থাৎ একটা পুরুষ লোক, মনে করেন একটা 30 বছর একটা পুরুষ লোক 15 বছরের একটা ছেলেকে, এই নিজে পুরুষ এবং একটা পুরুষ ছেলেকে, হ্যাঁ, অফার দিল, সে মানে শারীরিক সম্পর্ক করবে, গে যেটাকে বলা হয় গে, ঠিক আছে, বুঝে নিয়েন। তো পুরুষ পুরুষ যদি এই সেক্স করার জন্য কারো উপর কেউ ঝাঁপিয়ে পড়ে, তখন ওই লোক যদি তাকে মেরেও ফেলে কোনো অপরাধ হবে না, শুধুমাত্র ওই আক্রমণের ক্ষেত্রে। 107 ধারা প্ররোচনা, অর্থাৎ কাউকে কোনো একটা কাজ, কাউকে দিয়ে কোনো একটা কাজ বা অপরাধ করানোর জন্য যে সাহায্য সহযোগিতাটা করা হয় সেটা হচ্ছে প্ররোচনা। এবং অপরাধ করার জন্য যদি সহায়তা করা হয় তাহলে সেটা হচ্ছে দুষ্কর্মে সহায়তা। যিনি সহায়তা করবেন তিনি দুষ্কর্মে সহায়তাকারী। 109 ধারা, এমন একটা কাজে সহায়তা করা হয়েছে যে সহায়তার শাস্তি দণ্ডবিধিতে কোথাও নাই, তখন সেই সহায়তাকারী শাস্তি হবে 109 ধারায়। 110, আপনি একজনকে হায়ার করলেন একটা কাজ করার জন্য, আপনি যেভাবে বলে দিলেন, সে যদি ভিন্ন অভিপ্রায়ে কাজ করে তারপর আপনার শাস্তি 110-এ। আপনি একজন লোককে, হ্যাঁ বলাৎকার, শেখ হৃদয় বুঝছে, আপনি একজন লোককে একটা কাজ করার জন্য হায়ার করলেন, আপনি যেটা বলে দিয়েছেন কিন্তু সে যদি ভিন্ন আর একটা কাজ করে তাহলে অপরাধ, তাহলে সহায়তাকারীর দায়িত্ব। আর 112-12 শেষে 2, তাই আপনি একজন লোককে হায়ার করছেন একটা কাজ করার জন্য কিন্তু সে 2টা কাজ করলো, এই কাজগুলো যদি একটা আরেকটার অবশ্যম্ভাবী পরিণতি হয় তাহলে সহায়তাকারীর শাস্তি। 113 ধারা, আপনি বলছেন শুধু হাত পা ভেঙে দিতে, কিন্তু ও কি করছে, একদম মার্ডার করে ফেলছে, অর্থাৎ সামান্য ক্ষতি করতে বলছেন, ও বেশি ক্ষতি করছে। পরিণতি হতে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে পরিণতি হতে ভিন্ন পরিণতি হলে 113। আর উপস্থিত থেকে, কাছাকাছি থেকে যদি কেউ সহায়তা করে তাহলে 114। 115 ধারা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো একটা কাজে সহায়তা করলেন, কিন্তু কাজটা যদি নাও হয় তবুও আপনি কি পাবেন, যে সহায়তা করছে সে শাস্তি পাবে। 116, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা, যদি অপরাধটা নাও হয় তাও শাস্তি। 117, 10 বা 10-এর অধিক লোকজনকে দিয়ে একটা অপরাধে সহায়তা করলে শাস্তি। 118,
মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র। আপনি একটা জানেন একটা ডাকাতি হবে আজকে রাতে, আপনি জানেন, জেনেও আপনি চুপচাপ, কাউকে কিছু জানাচ্ছেন না, পুলিশকে জানাচ্ছেন না, কিছু না, তাহলে ষড়যন্ত্র গোপন করলে আপনার 118, আর কারাদণ্ডে দণ্ডনীয়র ক্ষেত্রে 120। আর সরকারি কর্মচারী হয়েও আপনার উচিত ছিল এই অপরাধটা দমন করা, কিন্তু আপনি সরকারি কর্মচারী হয়েও যদি কোনো অপরাধের ষড়যন্ত্র গোপন রাখেন তাহলে আপনার শাস্তি 119। 120 ধারা অপরাধমূলক ষড়যন্ত্র। কয়জন ব্যক্তি লাগবে? 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো একটা অবৈধ কাজ অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে করে, তখন সেটা কি হবে, বা করাইতে সম্মত হয়, তখন সেটা হবে অপরাধমূলক ষড়যন্ত্র। 2 বা ততোধিক ব্যক্তি। তবে স্বামী স্ত্রীর মধ্যে কখনো অপরাধমূলক ষড়যন্ত্র হয় না। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি 120-এর ষঠাইভেন খ। 120-এর ষঠাইভেন কতে হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120-এর ষঠাইভেন খ হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121, বাংলাদেশের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণার উদ্যোগ করেন অথবা যুদ্ধ ঘোষণায় সহায়তা করেন, তাহলে আপনার শাস্তি 121। আর 122, আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকজন সংগ্রহ করেন, অস্ত্রশস্ত্র সংগ্রহ করেন, লোকজন, অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ যদি সংগ্রহ করেন, লোকজন, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, এই 3টা জিনিস সংগ্রহ করলে আপনার শাস্তি 122। 127, মাঝখানে আছে 124 ষঠাইভেন ক, ট্রেজন, রাষ্ট্রদ্রোহ। কোনো ব্যক্তি যদি এমন কিছু বলেন, এমন কিছু করেন, এমন কিছু লেখেন, এমন কিছু প্রকাশ করেন যাতে জনগণ সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি হয়, তাহলে তিনি রাষ্ট্রদ্রোহ করেছে বলে গণ্য হল। একজন লোক ফেসবুকে পোস্ট দিয়ে বলল, সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হন। তার কথা মতো জড়ো হইল। তারপর সেখানে এই লোক উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে নানা রকম কুৎসামূলক কথা বলতেছে, সরকার এই খারাপ, এই খারাপ, বা রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে, তাহলে সে কি হবে? রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহ করেছে বলে গণ্য হবে। 127, রাজবন্দী বা যুদ্ধবন্দী। রাজবন্দী কারা? রাজনৈতিক মামলায় যারা গ্রেপ্তার। যুদ্ধবন্দী কারা? যুদ্ধে হেরে যাওয়ার পর, পরাজিত হওয়ার পর যারা গ্রেপ্তার। তাহলে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি আপনি কি করেন, সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে পালাইয়ে যাইতে দেয়, তাহলে তার শাস্তি 127। আর রাজবন্দী বা যুদ্ধবন্দীকে, এটা হবে 128। 28 হচ্ছে ইচ্ছাকৃতভাবে পালাই যাইতে দেয়। আর 129 হচ্ছে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি অবহেলামূলকভাবে পালাই যাইতে সাহায্য করে, ঘুমিয়ে পড়ছে রাজবন্দী বা যুদ্ধবন্দী, পালাই গেল, তাহলে 129। আর এই পলায়নকৃত রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে আপনার শাস্তি 130। মাঝে মাঝে একটু ভুল হয়, আমার কাছে কিন্তু কোনো বই খাতা নেই, ঠিক আছে? সো প্রত্যেকটা ধারা এইভাবে বলা একটু মিস্টেক হতে পারে। তাহলে 128 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃতভাবে পালাই যাইতে দেওয়া। 129 হচ্ছে রাজবন্দী বা যুদ্ধবন্দী অবহেলার ফলে যদি পালিয়ে যায়,
আর এই পলায়নকৃত রাজবন্দী বা যুদ্ধবন্দীকে কেউ যদি আশ্রয় দেয় তাহলে তার 130 ধারা। এইবারে সেনাবাহিনীর সদস্যরা যারা আছে, সেনা, নৌ বা বিমান, এদের কোনো সদস্যকে যদি আপনি পলায়নে সহায়তা করেন বা কর্মত্যাগে সহায়তা করেন তাহলে আপনার শাস্তি 135, আর এদেরকে যদি আপনি আশ্রয় দেন 136। 140 সেনা, নৌ, বিমান বাহিনীর পোশাক কেউ পরলে 140। 141 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে 5টা কাজ করলে। সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখাইলে, সরকারি কর্মচারীকে আইন প্রয়োগে বাধা দিলে, অপরাধমূলক বল প্রয়োগ বা দুষ্কর্ম করলে, অর্থাৎ অনধিকার প্রবেশ করে দুষ্কর্ম করলে, আর একটা হচ্ছে কি অনধিকার প্রবেশ করে কোনো সম্পত্তি চুরি করলে, আর একটা হচ্ছে যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করলে। 141 বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশের সদস্য হইলে শাস্তি হচ্ছে 143, খালি হাতে শাস্তি 143, অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশ করলে 144। আর সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে তারপরেও জেনে শুনে যদি কেউ সমাবেশে অবস্থান করে তাহলে 145। বেআইনি সমাবেশের উদ্দেশ্য হাসিল করতে যদি কেউ মারমুখী অর্থাৎ বল বা উগ্রতা প্রয়োগ করে তখন সেটা হয়ে যাবে দাঙ্গা 146, দাঙ্গার শাস্তি 147, অস্ত্র সহকারে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করলে 148। বেআইনি সমাবেশকালে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে সেই অপরাধে সবাই সমানভাবে দোষী হবে 149। বেআইনি সমাবেশের উদ্দেশ্যে কাউকে যদি আপনি ভাড়া করে নিয়ে আসেন অন্য জায়গা থেকে, যে ভাড়া করবে তার 150। এই ভাড়া করা লোক যে আশ্রয় দিবে, আগামীকাল সকালে একটা বেআইনি সমাবেশ করবেন, তো অন্যান্য জায়গা থেকে আপনি ফোন করে আপনার দলের লোকজন এনে রাখলেন, রাখার পরে এখন আজকে রাতটা তো থাকা লাগবে, তা আপনি অমুক অমুক হোটেল বুক করে দিলেন, ওইখানে 10 জন, ওইখানে 10 জন, তা এই যারা আশ্রয় দিবে তাদের 157, আর যারা ভাড়াটিয়া হয়ে আসবে তাদের 158। আপনি দাঙ্গা হচ্ছে, বেআইনি সমাবেশ দাঙ্গা হচ্ছে, মারামারি হচ্ছে, তখন আপনি পুলিশ সদস্য, আপনি আইন প্রয়োগ করতেছেন, আপনাকে যারা বাধা দেবে বা আক্রমণ করবে তাদের শাস্তি আসছে 152। 2 বা ততোধিক ব্যক্তি কোথায়? প্রকাশ্য স্থানে কি করতে হবে? ঝগড়া করতে হবে, তার ফলে কি হতে হবে? গণশান্তি যদি ভঙ্গ হয় তখন তাকে ঝগড়া বলে, কি বলে? তাকে মারামারি বলে। 159 ধারা মারামারি কাকে বলে? মারামারি কি? 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। মারামারির শাস্তি কত আমি মুখস্থ রাখতে বলছিলাম, যে কমেন্ট করতে পারবেন বুঝবে সে ব্রিলিয়ান্ট। মারামারির শাস্তি কত? কয় মাস কারাদণ্ড, কয়শো টাকা জরিমানা? দেখি কে পারেন। 161 সরকারি কর্মচারী সরকারি যে বৈধ পারিশ্রমিক ব্যতীত সরকারি কাজ করার বিনিময়ে যদি অন্যবিধ বকশিস বা ঘুষ গ্রহণ করে তাহলে 161, দালাল যদি ঘুষ নেয় তাহলে 162, সরকারি কর্মচারীর কাছের লোক যদি ঘুষ নেয় তাহলে 163, আর এই দালাল এবং কাছের লোকের কাছ থেকে টাকা নিয়ে যে সরকারি কর্মচারী অপরাধে সহায়তা করবে সেই সরকারি কর্মচারীর 164, আর টাকা পয়সা বাদে অন্য মূল্যবান জিনিসপত্র যদি নেয় তাহলে 165, আর সরকারি কর্মচারীকে যিনি ঘুষ দেবে তার শাস্তি 165 সঠাইবেন ক। আর যে ব্যক্তি ঘুষ দিল সে যদি বাধ্য হয়ে, তাকে যদি ভয় দেখানো হয় বা বিভিন্ন ক্ষতির হুমকি দিয়ে যদি ঘুষ আদায় করা হয়,
বাধ্য হয়ে যদি ঘুষ দিতে হয় তাহলে ওই লোকের শাস্তি হবে না 165 / খ। মিরাজ শেখ, ধন্যবাদ। মারামারির শাস্তি 1 মাস কারাদণ্ড, 100 টাকা জরিমানা। 1 মাস 100, 1 মাস 100, 1 ঘন্টা 500, মানে এরকম 1 মাস 100 টাকা জরিমানা, 160 এই শাস্তিটা সবাই মনে রাখবেন। এটা কিন্তু MCQ আসবে। 166 কারো ক্ষতি সাধন করবে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য। 167 ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক অশুদ্ধ দলিল বা লিপি প্রণয়ন। 168 আপনি যদি সরকারি কর্মচারী যদি বেআইনিভাবে ব্যবসা করে তাহলে 168 দেওয়া অপরাধ। যদি সে বেআইনিভাবে নিলাম ক্রয় করে তাহলে 169 ধারা অপরাধ। 170 সরকারি কর্মচারী না হয়েও যদি তার ছদ্মবেশ ধারণ করে ভুয়া পরিচয় দেয় ফোনের মাধ্যমে সামনাসামনি তাহলে 170। আর সরকারি কর্মচারীর পোশাক যদি কেউ পরে প্রতারণার উদ্দেশ্যে তাহলে 171। তাদের প্রতীক ধারণ করলে আইডি কার্ড ব্যবহার করলে 171। 72, 73, 74, 75 আত্মগোপন বাধা ব্যক্তি দলিল। সমন জারি করার পর যদি কেউ আত্মগোপন করে 172। যদি কেউ সমন জারিতে বাধা দেয় 173। সমন জারির পরে যদি ব্যক্তি হাজির না হয় 174। আর যদি দলিল হাজির না করে 175। 176 সরকারি কর্মচারীকে কোনো বিষয়ে নোটিশ বা তথ্য দেওয়ার জন্য বাধ্য হয়েও যদি কেউ ইচ্ছাকৃতভাবে নোটিশ না দেয় 176। আর যদি মিথ্যা সংবাদ দেয় তাহলে 177। 179 সরকারি কর্মচারীটা প্রশ্ন করলো একটা পাবলিককে যুক্তিসঙ্গত প্রশ্ন, সে যদি উত্তর না দেয় অথবা ম্যাজিস্ট্রেট আদালতে বসে প্রশ্ন করলে সে উত্তর না দিলে 179। আর বিবৃতি অথবা স্টেটমেন্ট জব্দ তালিকা যে কোনো কিছুতে স্বাক্ষর দেওয়ার জন্য বাধ্য হয়েও যদি স্বাক্ষর না দেয় তাহলে 180। 182 ধারা অপরের কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর কাছে মিথ্যা সংবাদ দিয়ে সরকারি কর্মচারীকে দিয়ে যদি আইন প্রয়োগ করানো হয় তাহলে তার শাস্তি 182। এরপরে কত আছে 186 সরকারি কর্মচারী সরকারি কাজে যদি কেউ বাধা দান করে 186। সরকারি কর্মচারীকে সাহায্য করার জন্য বাধ্য হয়েও যদি কেউ সাহায্য না করে 187। সরকারি কর্মচারীর কোনো নোটিশ দেওয়ার পরে বা আদেশ জারি করার পর সেই আদেশ যদি কেউ ভঙ্গ করে 188। আর সরকারি কর্মচারীকে যদি কেউ ক্ষতি সাধনের হুমকি বা ভয়ভীতি দেয় তাহলে 189। 190 হচ্ছে আপনি একটা লোকের ক্ষতি করলেন এবং ওই লোকটা যেন থানায় গিয়ে কোনো অভিযোগ না করে সেজন্য আরো হুমকিও দিলেন। অর্থাৎ ক্ষতি সাধনের হাত থেকে নিবৃত্ত পাওয়ার জন্য কি সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হতে বিরত থাকার জন্য হুমকি। আপনি কারো ক্ষতি করলেন আবার বললেন তুই এই কথা যদি কোনো অভিযোগ করো তাহলে তোকে আমি মেরে ফেলবো। অর্থাৎ একবার তো অলরেডি ক্ষতি করলেন আবার সেজন্য পুলিশের কাছে আবেদন না করতে পারে সেজন্য আবার ভয়ভীতি দেখাচ্ছেন, তখন 190 ধারায় অপরাধ। 191 মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি 193। 192 মিথ্যা সাক্ষ্য তৈরি করা, এর শাস্তি 196। আর 194, 95 আপনার কোনো মিথ্যা সাক্ষ্যের জন্য যদি কারো মৃত্যুদণ্ড হয় তাহলে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিলেন আপনার মৃত্যুদণ্ড হবে 194-তে। আপনার কোনো মিথ্যা সাক্ষ্যের জন্য যদি কারো কারাদণ্ড হয় তাহলে আপনারও কারাদণ্ড হবে 195-তে। 196 কোনো মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা অথবা স্বাক্ষর করা, যে অফিসার করবে তার 197। আর এই মিথ্যা সার্টিফিকেটকে সত্য বলে ব্যবহার করলে আপনার হবে 198। 197 হচ্ছে অফিসারের ধারা, স্যারের ধারা।
আর 198 হচ্ছে কি স্টুডেন্টের ধারা। শিক্ষক একটা ভুয়া সার্টিফিকেট সই করে ইস্যু করে দিলেন, একটা অনার্স পাসের সার্টিফিকেট। সে টাকা পয়সা ঘুষ খেয়ে একটা অনার্স পাসের সার্টিফিকেট সে স্বাক্ষর করে দিল। এবার ছাত্র এসে সেই সার্টিফিকেট চাকরিতে ব্যবহার করলো, তাহলে শিক্ষকের শাস্তি 197, ছাত্রের শাস্তি 198। 199, আদালতে যেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এরকম একটা ঘোষণায় যদি কেউ মিথ্যা বিবৃতি দেয় তাহলে 199, আর এই মিথ্যা ঘোষণাকে যে সত্য বলে ব্যবহার করবে তার হচ্ছে 200 ধারা। অপরাধীকে বাঁচানোর জন্য সেই অপরাধী কর্তৃক অপরাধকৃত কোনো অপরাধের, অর্থাৎ কোনো একটা অপরাধী অপরাধ করছে, সেই অপরাধের যে সাক্ষ্য প্রমাণ, আলামত, বস্তু, যে কোনো কিছু যদি আপনি অদৃশ্য করে ফেলেন, লুকিয়ে ফেলেন, বিনষ্ট করে ফেলেন অথবা সরিয়ে ফেলেন তাহলে আপনার 201। আর এই অপরাধ সম্পর্কে জেনেও যদি আপনি তথ্য না দেন তাহলে 202, আর যদি মিথ্যা তথ্য দেন তাহলে 203। আর এই অপরাধ সম্পর্কিত কোনো দলিলপত্র, কাগজপত্র বিষয়ক যদি কোনো কিছু নষ্ট করে ফেলেন, মুছে ফেলেন, পাঠের অযোগ্য করে ফেলেন তাহলে 204। আর কোনো ফৌজদারি দেওয়ানি মামলায় অন্য লোকের হয়ে আপনি যদি ছদ্মবেশ ধারণ করে কোনো কিছু করেন তাহলে 205। 211, আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে তার শাস্তি 211। কোনো অপরাধীকে যদি আপনি জেনে শুনে আশ্রয় দেন তাহলে 212 ধারা, সাথে 176। আর 213 ধারা হচ্ছে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য, তার শাস্তি হতে বাঁচানোর জন্য, তার বিরুদ্ধে যেন মামলা না হতে পারে, তার বা সম্পত্তি বাজেয়াপ্ত না হতে পারে, সেই জন্য যখন আপনি উপহার গ্রহণ করবেন, কোন টাকা পয়সা বা ঘুষ নেবেন, আপনার 213। আর যিনি এই টাকা পয়সা উপহার দিবেন তার হচ্ছে 214। একজনের মোবাইল হারিয়ে গেছে, থানায় জিডি করা হয়েছে, আপনি এএসআই ধ্রুবরাজ ব্যবস্থা নেন, তাহলে এই চোরাই মালটাকে আপনি উদ্ধার করার জন্য আপনি বাদীর কাছে বারবার বলতেছেন, এই 2000 টাকা পাঠান, এই কাজ করা লাগবে, এই কাগজ অমুক থানায় পাঠানো লাগবে, আপনার মোবাইল অমুক জেলার মধ্যে আছে, 2000 টাকা নিলেন, আবার 2 দিন পর আবার 2000 নিলেন। এভাবে চোরাই মাল উদ্ধার করার জন্য যদি কোনো কিছু গ্রহণ করেন তাহলে 215। ওয়ারেন্টভুক্ত আসামি বা ফেরারি আসামি এদেরকে যদি কেউ জেনে শুনে আশ্রয় দেয় 216। আর ডাকাত বা দস্যুকে যদি কেউ আশ্রয় দেয় 216 টাইপের ক। 217, কাউকে বাঁচানোর জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য। 218, কাউকে বাঁচানোর জন্য অশুদ্ধ দলিল বা লিপি প্রণয়ন। আর 219, সরকারি কর্মচারী কর্তৃক কোনো ভুয়া রিপোর্ট দেওয়া বা রায় দেওয়া বা আদেশ দেওয়া। আপনি মামলার রায়েও আপনি ভুয়া চার্জশিট দিলেন, অথবা যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা আপনি তাদের বাঁচানোর জন্য ফাইনাল রিপোর্ট দিলেন, তাহলে এই যে অশুদ্ধ অর্থাৎ রিপোর্ট, এইটা যদি আপনি প্রদান করেন তাহলে 219। আর 220 ধারা, যাকে গ্রেপ্তার করা দরকার নাই, নির্দোষ ব্যক্তিকে হয়রানিমূলকভাবে, অসাধুভাবে, বিদ্বেষপূর্ণভাবে, ফিটিংভাবে যদি গ্রেপ্তার করেন 220। এবার যাকে দরকার গ্রেপ্তার করা আপনি তাকে গ্রেপ্তার করতেছেন না, অর্থাৎ যাকে গ্রেপ্তার করার জন্য আপনি আইনত বাধ্য তাকে গ্রেপ্তার না করলে 221। আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করলে 222। গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলেন, আসামি পালিয়ে গেল আপনার অবহেলার কারণে, তাহলে আপনার 223। যে আসামি পালাই গেল তার হবে 224। আসামির আত্মীয় স্বজন যদি আসামির গ্রেপ্তারে বাধা দেয় বা আসামিকে ছিনাইয়া নিয়ে যায় তাহলে আসামির আত্মীয় স্বজনদের শাস্তি 225। একটা লোক অপরাধ করেছে, আদালত তাকে দণ্ড দিয়েছে 5 বছরের কারাদণ্ড, সে 2 বছর জেল খাটার পরে আদালতের কাছে আবেদন করছে, আদালত একটু
সহমর্মিতা দেখাইয়া তাকে বাকি 3 বছর মৌকুব করে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে এই কাজ আপনি পরে বাড়ি গিয়ে করতে পারবেন না। সে আবার গিয়ে অপরাধ করলো, তখন তাকে বিনা পাওনায় গ্রেপ্তার করে এনে তার ওই যে 3 বছর জেল খাটা বাকি ছিল সেই দণ্ড ভোগ করতে হবে। 227 ধারা, যে শর্তে দণ্ড মৌকুব করা হয়েছিল সেই শর্ত ভঙ্গ করলে পুনরায় গ্রেপ্তার করে বাকি দণ্ড ভোগ করতে হবে। আচ্ছা, এ পর্যন্ত আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে বা রিভিশন ভালো লাগছে কিনা, কিছু বোঝা গেছে কিনা? সবাই একটু কমেন্ট করেন প্লিজ। এভাবে একলা একলা চিল্লাচিল্লি করা অনেক কষ্টের, ঠিক আছে? প্রত্যেকটা ধারা মাথায় রেখে সবাই একটু কমেন্ট করেন তো বোঝা গেছে কিনা। আমাকে একটু উৎসাহ দেন প্লিজ। এখন আগামীকাল যদি 1 থেকে 230-এর মধ্যে গুরুত্বপূর্ণ ধারা দিয়ে যদি আমি এমসিকিউ জিজ্ঞেস করি, আপনারা কি পারবেন? এতটুকু কনফিডেন্স কি আছে আপনারা পারবেন? আপনাকে যদি আমি কালকে প্রশ্ন করি, আচ্ছা আপনি তো একজন পুলিশ অফিসার, আপনি একটা বড় একটা ধর্ষণ মামলা তদন্ত করতেছেন, কিন্তু আসামি পক্ষ আপনারে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে, তাহলে আপনাকে সরকারি কর্মচারীকে হুমকি দিতেছে, তাহলে তার শাস্তি কত ধারায় আছে? আপনি কি পারবেন? পারবেন না? 189 ধারায় পারবেন না? ইয়েস, এভাবে আমরা পারব। দণ্ডবিধির পরে সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনে বেশি 10 দিন 10-15টা ক্লাস সাক্ষ্য আইন শেষ, তারপরে পিআরবি, বেশ সময় লাগবে না। আপনাদের সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব আমার, আপনাকে পরীক্ষার আগে পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমার। শুধু আমাকে একটু উৎসাহ দিতে হবে, সম্মানিত দিতে হবে, ঠিক আছে? প্রতিদিন ক্লাস করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল এমসিকিউর জন্য সবাই একটু রিভিশন দিয়ে আসবেন। আজকের মতো শুভরাত্রি।